আমরা একাডেমিক পড়ালেখা বলি, ক্লাসরুম পড়ালেখা বলি, সেখানে একটা প্রেসক্রাইবড সিলেবাস থাকে, একটা কারিকুলাম থাকে, যে কারিকুলামে আপনাকে বলে দেওয়া হয় যে এই কোর্স টাইটেলে কয়টা চ্যাপ্টার থাকবে, প্রত্যেক চ্যাপ্টারে কয়টা টপিক থাকবে, ইভেন আপডেটেড সিলেবাসগুলিতে বলা হয় প্রত্যেকটা টপিকে কি কি কন্টেন্ট থাকবে। তো এই পর্যায়ে যে আমরা পড়ালেখা করেছি দীর্ঘদিন, তার চাইতে এই কোর্সটা একটু ভিন্ন। কারণ এই কোর্সে আপনার অবস্থানটা হলো এই ছেলেটার মতো যে সমুদ্রের শেষ সীমানায় গিয়ে দাঁড়িয়ে আছে এবং সে কোন সাবজেক্টটা পড়বে সেটা নিয়ে চিন্তা করছে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জানতে হবে কোথায় আপনাকে এমফাসাইজ দিতে হবে। আপনারা চাইলে ক্লাসটা রেকর্ড করতে পারেন। আপনারা কি কেউ রেকর্ড করছেন? হ্যালো, চাইলে আপনারা ক্লাসটা রেকর্ড করতে পারেন, রেকর্ড করে রেখে দেন, হয়তো যারা পরে আসবে তাদের জন্য সুবিধা হবে। কেউ কি আছেন রেকর্ড করার মতো? স্যার মোবাইলে রেকর্ড করতেছি স্যার। একভাবে হলেই হবে। তো তাহলে আমাদের প্রথম কাজ ছিল যে আমরা কোথায় কোথায় এমফাসাইজ দিব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে যে পয়েন্টটাতে আমাদের এমফাসাইজ দেওয়া উচিত সেটা হলো স্ট্রাকচার অফ দ্য রিপোর্ট। আমরা এই রিপোর্টে কয়টা চ্যাপ্টারে লিখবো, কয়টা সাব চ্যাপ্টারে লিখবো, কত পেজ লিখবো, ইন্ট্রোডাকশনটা কত পার্সেন্ট হবে, লিটারেচার রিভিউটা কত পার্সেন্ট হবে। তার মানে একটা মানুষের যদি এরকম হইতো যে হাতটা 500 মান লম্বা হইতো, তাহলে কিন্তু একটা বর্তমানে আমাদের যে আইডিয়া সেখানে একটা বেমানান অবস্থা হইতো। তো উদ্দেশ্যটা হলো যে ইন্ট্রোডাকশনটা কতটুকু হইলে ভালো হবে, রেফারেন্সটা কতটুকু হইলে ভালো হবে, কয়টা রেফারেন্স ভালো, এই যে বেসিক যে নলেজটা, সেই নলেজটা আপনার থাকতে হবে। যে স্ট্রাকচার অফ দ্য রিপোর্টের কোয়ালিটি কেমন সেটা ভিন্ন, কিন্তু স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। লেন্থ অফ দ্য রিপোর্ট, প্রবলেম আইডেন্টিফিকেশন। তো এই বেসিকটা জানার পরে প্রথম যে কাজ সেটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। আজকে আমাদের ক্লাসের নামই হলো প্রবলেম। আজকে আমরা আলোচনা করবো প্রবলেম নিয়ে, ইনশাল্লাহ তখন আমরা ডিটেলসে কথা বলবো। থিওরিটিক্যাল মডেল, এটা আমাদের পরের ক্লাসের চ্যাপ্টার। এরপর হলো স্যাম্পল ডিজাইন, এর পরের ক্লাসের চ্যাপ্টার। মেথড সিলেকশন, তারপরের ক্লাসের চ্যাপ্টার। এবং এই যে যদি আমরা এই তিনটা প্রপারলি করতে পারি, তাহলে আমাদের যে ফাইন্ডিংস, আমাদের যে অ্যানালাইসিস, এটা একটা প্রপার রিপোর্টে, একটা প্রপার রিসার্চে দাঁড়াবে। তার মানে হলো রিসার্চের ফাইন্ডিংসটা যতটুকু না ইম্পর্টেন্ট, এই ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট হওয়ার আগে, এই ফাইন্ডিংসে আসার আগে আপনাকে অ্যাটলিস্ট 4টা বিষয় কনফার্ম করে আসতে হবে যে দিস 4 items আর ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি মেনশনড and examined and identified and reported. The first one is problem identification. The first one is problem identification. এই প্রবলেম আইডেন্টিফিকেশনে যদি আপনাদের কোনো রকম দুর্বলতা থাকে, প্রবলেম আইডেন্টিফিকেশনে যদি আপনাদের সামান্যতম দুর্বলতা থাকে, তাহলে আপনাদের এরপরের যে স্টেপগুলি, যে স্ট্রাকচারের যে স্টেপগুলি, থিওরিটিক্যাল মডেল, স্যাম্পল ডিজাইন, মেথড সিলেকশন, অ্যানালাইসিস, ডিসকাশন, ফাইন্ডিং, রিপোর্টিং অ্যান্ড কনক্লুশন, এই সবগুলি জিনিস ভুল হবে। তাহলে এই প্রবলেম আইডেন্টিফিকেশনে ভুল করা যাবে না। বাকিগুলিতে কিছু কিছু ভুল করলে হয়তো বা ক্ষমা পাওয়া যাবে, প্রবলেম আইডেন্টিফিকেশন ভুল হয়ে গেলে বিপদ। আমরা এটা নিয়ে আজকে দীর্ঘ সময় কথা বলবো। থিওরিটিক্যাল মডেলিং নিয়েও বলবো। এগুলি আজকে আর আপনাদেরকে ওভারহোলমিং করতে চাচ্ছি না, আজকে বেশি টপিক নিয়ে কথা বলবো না। আজকে আমাদের মূল পড়ালেখা থাকবে প্রবলেম আইডেন্টিফিকেশন। তো এই পর্যায়ে আপনাদের এখানে বলেছিলাম যে রাইটিং ক্যাপাসিটির ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। হাওয়েভার বর্তমানে আমাদের কয়েকটা সুন্দর সুন্দর সফটওয়্যার আছে যেগুলি আমাদের স্টুডেন্টস অবস্থায় ছিল না। একটা যেমন চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটি যেটা আছে সেটা অনেক সময় হেল্প করে, গ্রামারলি হেল্প করে, খুব ভালো ইউজ হয়, বেশি ইউজ হয় গ্রামারলি।
তাহলে আমি কেন চ্যাট জিপিটি আগে বললাম? কেউ বলতে পারেন যে স্যার গ্রামারলি বাংলাদেশ এখন বিশ্বের বেশিরভাগ জায়গায় ইউজ হয়, বা মাইক্রোসফট নিজেরই একটা অটো কারেকশন সফটওয়্যার আছে, তাহলে আমি কেন চ্যাট জিপিটি বললাম? কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন কেন আমি এটা বললাম? না স্যার। আচ্ছা, এমনি একটা আইডিয়া করেন, ধরেন একটা ওয়াইল্ড গেস বলে না, যে ঠিক আছে হইলে ভুল হবে হবে, দেখি না কি হয়, একটা কিছু বলে কেন আমি। হ্যাঁ জি স্যার, এটাই হলো প্রথম রিকগনাইজ, যেটা মানে সবাই স্বীকৃত, ইজিলি ইউজ করতে পারে সব। এআই বলতে মানুষের খুব প্রাথমিকভাবে এই চ্যাট জিপিটির কথাই জানে, পরের গুলা তো আরো অনেক পরে আসছে, সেটা অত রিকগনাইজ হয়নি, কিংবা মানুষ অত অ্যাকসেপ্ট করলেও এআইয়ের কথা বলতে গেলে প্রথমেই চ্যাট জিপিটির কথা বলি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা আপনাদের জন্য ভালো হবে। দেখি প্রেজেন্ট সামথিং এলস, এন্টায়ার স্ক্রিন শেয়ার। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, ধরেন আমরা কিছু একটা কপি করি, কোথা থেকে, লেখা থেকে কোথা থেকে কপি করা যায়। ক্লাস নিচ্ছি বাবা। আচ্ছা, এই যেমন আমার এক কলিগ আমাকে কি করেছে, আমাকে আপনার একটা ছোট্ট মেইল লিখেছে, তো আমি এই বডিটাই কপি করি। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি আপনাকে সাজেশন দিচ্ছি কি, দেখেন সাজেশন ছিল, আমি আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম যে রাইট, সরি কোথায় ছিল এটা, এখানে আমার আপনার সাজেশন ছিল যে আপনারা কষ্ট করে, এখানে ছিল রাইটিং ক্যাপাসিটি, ট্রান্সফর্মিং সিম্পল অ্যাকুরেট রাইটিং ইন স্পেসিফিক রাইটিং। বুঝতে পেরেছেন? আমার বক্তব্যটা ছিল এই জায়গায়। স্যার স্ক্রিনটা মনে হয় স্যার দেখা যাচ্ছে না স্যার। কোন স্ক্রিনটা দেখছেন? আচ্ছা দেখি একটা স্যার ওই রিসার্চ রিপোর্ট রাইটিং ওইটাই স্টিল হয়ে আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এবারে দেখা যাচ্ছে, দেখি আরেকবার। উইন্ডো, এন্টার স্ক্রিন, এবার কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা আমার কলিগের ইমেল থেকে উনি 2টা লাইন লিখেছে আমাদেরকে একটা মিটিং কল করার জন্য। এটা ধরেন আপনি লিখেছেন বা আমি লিখেছি, হ্যাঁ আমি লিখেছি। তো আমি আপনাদের সাজেশন করেছিলাম আমার স্লাইডের মধ্যে রাইটিং ক্যাপাসিটি, আমি বলেছিলাম যে আপনাদেরকে রিসার্চে ভালো হবেন কিনা সে তার আগে আপনাকে হইতে হবে ইংলিশে ভালো কিনা। যেহেতু আমরা ইংলিশে রিসার্চটা লিখছি, বাংলায় লিখতাম যদি, তাহলে বাংলায় বলতাম যে বাংলায় আপনি লেখা ভালো কিনা। এখন আপনাদের সবার কি ইংরেজি রাইটিং খুব ভালো? যদি ভালো হয়ে থাকে তাহলে এই কাজ এইটুকু না শুনলেও চলবে। আর যদি মনে করেন স্যার আমার ইমপ্রুভমেন্ট দরকার, আমি চাই আমার ইমপ্রুভমেন্ট হোক, তাহলে আমার কাছে মনে হয় গ্রামারলি চাইতে চ্যাট জিপিটি আপনাকে বেশি সহযোগিতা করবে। আমি এই ব্যাপারে আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিচ্ছি। তো আমার ধরেন এই লাইনটা আমি লিখেছি এবং লাইনটা গ্রামাটিক্যালি কিন্তু ঠিক। আমি জানতে চাই চ্যাট জিপিটির কাছে, ডু কারেক্ট মি ইন রাইটিং একাডেমিক ইংলিশ। আমি তাকে সাজেস্ট করলাম যে টিচ মি, তো সে কি করতেছে, ও সে কারেক্ট করে ফেলছে, আমাকে হাইলাইট করে না যে কোথায় কোথায় বলেছে। টিচ মি হোয়ার দ্য রং ওয়াজ। আচ্ছা, your original sentence was understandable, but a few parts should less natural in formal academic English. তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ছিল? খুবই সিম্পল ছিল।
A briefing session for discussing the instruction to invigilators will take place in the auditorium of IUT tomorrow at 11 a.m. on Tuesday, 31st March 2026. The notice and relevant files are attached herewith. Grammatically এখানে কোনো ভুল নাই, আপনি বললেও ভুল নাই, আমি বললেও ভুল নাই। আসলে আমি জানতে চেয়েছিলাম যে আচ্ছা এটা একাডেমিক ইংলিশ হলো কিনা, মানে এটা প্রপার একটা ইংলিশ হয়েছে কিনা। ইট ইজ এ কারেক্ট ইংলিশ। কারেক্ট এন্ড প্রপারের মধ্যে পার্থক্য আছে। কারেক্ট এবং প্রপারের মধ্যে পার্থক্য আছে। আপনারা কে কে জানেন যে মানে যে গতকালকেই মনে হয় বা তার আগের দিন পার্লামেন্টে একটা ছোট্ট বিষয় নিয়ে ডিবেট হচ্ছিল। আই রিয়েলি ডিসলাইক বাংলাদেশি পার্লামেন্ট স্টক, বাট শুনতে হচ্ছিল, আমার পাশে গাড়ির সিটে একজন বসে বসে শুনতেছিল বলে আমাকেও শুনতে হচ্ছিল। তো সেখানে আমাদের একজন সম্মানিত মন্ত্রী বলছিলেন সত্য, অসত্য এবং মিথ্যা এক জিনিস না। স্যার অনেকটা ওই যে আমাদের জিরোর মতো স্যার, পজিটিভ না নেগেটিভ এরকম একটা ইস্যু বলেন। ট্রু এবং সুন্দর কথা বলছেন। আমি জানি আপনি, আমার মনে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এই জিরোর একটা মজার গল্প আছে, আমি অন্য কোনো দিন সময় পেলে আপনাদেরকে বলবো। জার্মানিতে প্রায় 50 বছর জিরো ইউজ হয়নি, তো এটা হলো ইতিহাস। তো এই গল্প আরেকদিন শুনবো আমরা। কিন্তু যে জিনিসটা হলো যে ইট ইজ কারেক্ট বাট ইট ইজ নট প্রপার, ইট ইজ নট মানে এই জায়গার পার্থক্যটা আপনারা একটু বুঝে নেবেন আন্দাজ করে। কিন্তু কিছু কিছু সময় শুদ্ধ না, কিছু কিছু সময় কারেক্ট না, মানে প্রপার ইংলিশ জানতে হবে আমাদেরকে। আমরা না পারলে শিখবো। এক্ষেত্রে আমাদেরকে গ্রামারলি চাইতে চ্যাট জিপিটি শিখাইতে পারবে। আর যদি বলেন যে স্যার আমার শেখার সময় নেই, শুধু আপাতত ঠিক করে দেন, তাহলে গ্রামারলি ওকে ভালো। তো এখানে দেখেন সে অনেকগুলি সম্পর্ক বলেছে এবং আসলেই এগুলি সবগুলি এই যেমন এখানে ছোট্ট একটা আইডিয়া দেখেন, টু উইল টেক প্লেস, এই শব্দটা লেখা আছে। উইল টেক প্লেস ইজ কারেক্ট, বাট উইল বি হেল্ড ইজ মোর ফর্মাল এবং কমনলি ইউজড ফর অফিসিয়াল মিটিংস অর সেশনস। তাহলে উইল টেক প্লেস গ্রামাটিক্যালি কারেক্ট, বাট অফিসের ক্ষেত্রে উইল টেক প্লেস শব্দটা না বলে বলা উচিত উইল বি হেল্ড। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন আমি যে শব্দগুলি বলতে চেয়েছিলাম বা যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম? জি স্যার। এখানে দেখেন 11 AM ইজ কারেক্ট, বাট 11 AM লেখার সময় a.m লিখতে হয়। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন স্যার a.m লিখতে হয় কেন? কারণ এর আলাদা একটা মিনিং আছে, m এর আলাদা একটা মিনিং আছে। তাহলে আপনাদের তাদেরকে ফুল স্টপ ছাড়া লিখলেন কিভাবে? তো এইভাবে করে ছোট ছোট বিষয় আছে যেগুলি ওভার দ্য টাইমস আমরা ভুল করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছি যে এই ভুলগুলি আমাদের কাছে শুদ্ধ মনে হয়। আবার আমরা যদি অন্য কালচারে বড় হতাম, ইংলিশ কালচার, প্রপার ইংলিশ কালচারে বড় হতাম, আমরা এগুলি জেনেই বড় হতাম, এগুলি আমাদেরকে বলা লাগতো না, আমরা দেখেই বুঝতাম। এই জন্য আমরা আমাদের এক্সপিরিয়েন্স বলি, আমরা যখন ছোট ছিলাম, মানে ছোট বলতে একবার বাচ্চা না, ছোট বলতে ধরেন মানে গবেষণা মাত্র শুরু করেছি ইন 2011 or 9, তখন আমরা যাই লিখতাম তাই রিজেক্ট হইতো। যাই লিখি, এখনো অনেক সময় যাই লিখি তাই রিজেক্ট হয়। এবং আমি বিশেষ করে বড় একটা কারণ হলো যখন ওই যে বড় বড় ইংলিশ প্রফেসররা আমাদের আর্টিকেল দেখে, তারা প্রথম লাইনও পড়ে না, প্রথম লাইন পড়ার আগে বুঝে ফেলে যে এখানে প্রচুর ইংলিশ ভুল আছে। এখন আমি আর আপনি তো সর্বোচ্চ গ্রামারলি ইউজ করে উইল টেক প্লেস দিয়ে দিছি, কিন্তু ওই ইংলিশম্যানরা জানে যে এটা এখানে আসলে উইল টেক প্লেস না, বরঞ্চ এই কনটেক্সটে এটা লেখা উচিত ছিল উইল বি হেল্ড। দেখেন ছোট্ট একটা দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স কারেক্ট, বাট এখানে গ্রামারলির 5টা সাজেশন যে আপনার এই কাজটা এরকম না করে এরকম লেখা উচিত ছিল। তাহলে আমি একটু পড়ে শোনাচ্ছি। আগে লেখা ছিল এ ব্রিফিং সেশন ফর ডিসকাসিং দ্যাট ইনস্ট্রাকশনস টু invigilators will take place in the auditorium of IUT tomorrow at 11 a.m. on Tuesday, 31st March 2026. A notice and relevant files are attached herewith. এটা ছিল অরিজিনাল মেসেজ। গ্রামারলি ঠিক করে এটা দিচ্ছে কি এ ব্রিফিং সেশন টু ডিসকাস, আগে ছিল কি ফর ডিসকাসিং, টু ডিসকাস দ্য ইনস্ট্রাকশনস ফর ইনভিজিলেটর্স, এখানে আমার লেখা ছিল কি টু ইনভিজিলেটর্স, উইল বি হেল্ড অন ইন, আমরা লিখেছিলাম উইল টেক প্লেস ইন দ্য অডিটোরিয়াম অফ আইউটি অ্যাট 11 AM টুমরো। তারপরে ফুল কমা দেওয়া উচিত ছিল, টুইসডে লেখা ছিল, তারপর 31st। আচ্ছা, দ্য নোটিস, আর এখানে হ্যাঁ নোটিস অ্যান্ড রিলেভেন্ট ফাইলস আর অ্যাটাচড হিয়ার, এইখানে কোনো ভুল ধরে না। আচ্ছা, এনিওয়ে
এই প্রথম সেন্টেন্সেই এখানে দুইটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে 5টা ভুল ধরেছে। এখন কি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কারেক্ট এবং অ্যাকুরেটের মধ্যে পার্থক্যটা কি? জি স্যার। এবং এইটা আমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল আপনারা গ্রামার ইউজ করলে করেন, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলে ইউজ করেন, ইভেন চ্যাট জিপিটি অথবা এরকম জেনারেটিভ এআই যেগুলি আছে, আমি জেমিনি খুব পছন্দ করি, জেমিনি ইউজ করি আমি, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। সেখানে শুধু আপনি যদি বলেন আমি কারেক্ট করে দাও, তাহলে সে কারেক্ট করে দিবে, কিন্তু আপনার শেখা হবে না। আর আপনি যদি ওকে জিজ্ঞেস করেন টিচ মি হোয়াট দ্য রং ওয়াজ, ইভেন ইট ইজ ওয়ান লাইন, আপনি এক লাইন করে প্রতিদিন শিখেন, দেখবেন এট দ্য এন্ড অফ দ্য মান্থ ইউর আপডেটেড নলেজ ইজ ফার বেটার দেন ইউ ক্যান ইমাজিন। এনিওয়ে, তাহলে আমরা আমাদের মূল স্লাইডে যাই। Stop sharing, share. খুব ছোট করে বলতে হবে, নাহলে আবার দেখা যাবে যে অনেক সময় চলে যাবে। আচ্ছা, আমার পরের মেসেজটা ছিল যে আপনাদের ল্যাঙ্গুয়েজটা এমন হইতে হবে, রাইটিং স্কিলটা এমন হইতে হবে যে আপনি একজন বাচ্চাকে শেখাচ্ছেন। মনে করবেন না যে আপনি একজন মাস্টার্স স্টুডেন্ট এবং আপনি আপনার প্রফেসর একজন মাস্টার্স টিচার। আপনি মনে করবেন যে আপনার প্রফেসর একজন বাচ্চা, এমনভাবে কথাগুলি বলবেন, রিসার্চের ল্যাঙ্গুয়েজটা এমনভাবে লিখবেন যাতে একজন বাচ্চা খুব সহজে বুঝতে পারে। বেসিক রুলস ফর রাইটিং বলেছিলাম যে আপনারা যখন এই রাইটিং নিয়ে আরেকদিন আরো সময় নিয়ে কথা বলবো, আজকে যেটা অলরেডি বলে ফেললাম যে আমাদের কি হয়, মাথার মধ্যে এত আইডিয়া থাকে, এগুলি একদম প্যাচ লাগে থাকে, তো এগুলি আমাদেরকে বাস ঠিক করতে হবে এবং সেখানে কিছু রুলস আছে, আমরা এগুলি পড়াবো। এরপর আমি আপনাদের বলেছিলাম যে আমাদের যখন রাইটিং লিখবো, এগেইন রাইটিং এর বিষয়টা হলো যে আপনাকে জানতে হবে যে আপনি কোন অ্যাঙ্গেলে কথা বলতে চান, সেই অ্যাঙ্গেলেই আপনাকে শব্দগুলি সাজাইতে হবে, লাইক এ ফ্লাওয়ার, লাইক এ ফ্লাওয়ার। গত ক্লাসে এটা নিয়ে আমি একটু ছোট করে বলেছিলাম যে দেখেন, আমাদের খেয়াল রাখবেন ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত আমরা যত বিষয় আলোচনা করব সবগুলি কিন্তু আমাদের যে মূল ফোকাস রিসার্চ প্রবলেম, সেই প্রবলেমের মধ্যে থাকতে হবে, রিসার্চ প্রবলেমের মধ্যে থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু অপশন আছে, যেমন টাইটেল। এই টাইটেল লেখা নিয়ে আমি আপনাদের ক্লাস নিব, যদি কোনো কারণে ভুলে যাই আপনারা আমাকে দিয়ে আবার করাবেন, অবশ্যই করাবেন, আমি শিওর মিস করবো না তারপর যদি ভুল হয়ে যায়, কারণ টাইটেল লেখা আলাদা একটা স্কিল। রিসার্চ প্রবলেম নিয়ে আজকে কথা বলবো, রিসার্চ অবজেক্টিভ আর প্রবলেম একসাথে আসবে, ফাইন্ডিংস নিয়ে পরে কথা বলবো। তাহলে এরপরে ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ স্টাইল, এটা নিয়ে আমরা আবারও পরে কথা বলবো। রেফারেন্সিং সফটওয়্যার শিখতে বলেছিলাম আপনাদেরকে, এমন কেউ আছেন যে বলবেন যে স্যার আমি রেফারেন্সিং শিখে ফেলেছি? আচ্ছা, আপনারা শিখতে পারেননি। এখানে ওই আপনার এননোট, তারপরে মেন্ডেলে, জটেরো, অনেক এক্সাম্পল দেওয়া আছে। ল্যাটেকেরটা লেখা ছিল না, লেখা আপনারা ল্যাটেক করলেও চলবে, তবে যেহেতু শিখেন নাই আপনারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। যখন যে পড়াটা দিব সময় করে কষ্ট করে পড়াটা পড়ে নেবেন, আপনাদের উপকার হবে। আমি একটা লিঙ্ক দিয়েছি, যদি কখনো মনে হয় যে আপনারা মেন্ডেলে শিখে নেবেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনারা মেন্ডেলের কয়েকটা ভিডিও আছে ছোট ছোট, একদম ফ্রি সফটওয়্যার, দেখে শিখে নিতে পারবেন। সফটওয়্যারের কাজ যদি আপনারা শিখে ফেলেন, আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ, তাহলে আপনাদের মোট 6 চ্যাপ্টারের মধ্যে 1 চ্যাপ্টার লেখা হয়ে গেল। এটা শিখে ফেললে হয়ে গেল। তাহলে কি আমরা আগামী ক্লাসের মধ্যে এটা শিখবো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, হ্যাঁ। আমাদের মোট 6টা চ্যাপ্টার লিখতে হবে: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, মেথোডোলজি পরে হলো অ্যানালাইসিস, ফাইন্ডিংস, কনক্লুশনস, ফাইন্ডিংস এবং অ্যানালাইসিস একসাথে, কনক্লুশনস আর রেফারেন্স। তাহলে 6 চ্যাপ্টারের মধ্যে আপনার 1 চ্যাপ্টার লেখা হয়ে যাবে, শুধু এই আধা ঘন্টা খরচ করে যদি আপনি যে কোনো একটা সফটওয়্যার শিখে ফেলেন। আমি মেন্ডেলে দিয়েছিলাম কারণ মেন্ডেল এটা ফ্রি এবং বেশ ভালো কাজ করে। যদি আমি কখনো ইউজ করি নাই, আমি এননোট ইউজ করি, এননোট আমার ভালো লাগে, তবে এটা পেইড, মেন্ডেল এটা ফ্রি। কোনো কোশ্চেন আছে কিনা এটা জানতে চেয়েছিলাম। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার। হ্যাঁ বলেন। আমাদের কিছু স্টুডেন্ট করতে চাচ্ছে, করতে পারতেছে, দেখুন স্যার। আচ্ছা, আমি দেখছি।
আমার এখানে দুজন দেখাচ্ছে, অ্যাডমিন। আচ্ছা, তারপরে 19 জন। আপনাদের স্টুডেন্ট আর একটু বেশি মনে হয় না? আচ্ছা ঠিক আছে, আসবে আস্তে আস্তে। এরপর আমরা শেয়ার করব কোনটা, শেয়ার উইন্ডো। কিরে আরেকটা ছিল ওটা, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হলো রিসার্চ প্রবলেম। আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? রিসার্চ প্রবলেম। গত ক্লাসে আপনাদেরকে আমরা শুরু করেছিলাম ক্লাসে এটা বলে যে আপনাদের নিজেরাও কিন্তু রিসার্চ করেন, এবং গতকালকে আমরা রিসার্চের সংজ্ঞা দিয়েছিলাম এটা বলে যে একটা স্পেসিফিক মেথড আছে, সেই মেথড অনুযায়ী যদি প্রসেস অনুযায়ী আপনি একটা গবেষণা করেন, আপনি একটা এক্সামিনেশন করেন, তাহলে যে রেজাল্টটা আসে এই রেজাল্টটাকে আমরা রিসার্চের আন্ডারে আনতে পারি। তার মানে ফর্মাল প্রসেস, রিসার্চ ইজ এ ফর্মাল প্রসেস। তো এই ফর্মাল প্রসেসের প্রথম যে জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, সেটার নাম হলো রিসার্চ প্রবলেম। এই রিসার্চ প্রবলেমটা আপনাকে আপনার থিসিসে বা আপনাদের প্রেজেন্টেশনে লিখতে হবে। তো রিসার্চ প্রবলেমটা লেখা শিখাবো, এবং এট দ্য সেম টাইম রিসার্চ প্রবলেমে কোন বিষয়টা থাকবে এটা শিখাবো। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার একটু আগে বললেন যে 6টা চ্যাপ্টার লিখবো, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ফাইন্ডিংস অ্যানালাইসিস, কনক্লুশন অ্যান্ড রেফারেন্স, এই যে 6টা চ্যাপ্টার লিখবো, তাহলে এখানে প্রবলেম স্টেটমেন্ট কোত্থেকে আসলো বা রিসার্চ প্রবলেম কোত্থেকে আসলো? তাহলে এটা ইন্ট্রোডাকশনের পার্ট। ইন্ট্রোডাকশনের মধ্যে 6-7টা আইটেম থাকে, সেই আইটেমের মধ্যে একটা আইটেম হলো রিসার্চ প্রবলেম। আপনারা আমাকে এটাও কোশ্চেন করতে পারেন, স্যার রিসার্চ অবজেক্টিভ আগে না রিসার্চ প্রবলেম আগে? রিসার্চ অবজেক্টিভ এবং রিসার্চ প্রবলেম নিয়ে একটু মারামারি আছে গবেষকদের মধ্যে। কেউ বলে ডিম আগে, কেউ বলে মুরগি আগে, এবং সবার অবজারভেশনই ভ্যালিড। শেষ পর্যন্ত একটা গবেষণা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রিসার্চ প্রবলেম এবং রিসার্চ কোশ্চেন আগে পরে যেই লেখুক, কিন্তু অ্যাটলিস্ট যতগুলি রিসার্চ প্রবলেম ঠিক ততগুলি রিসার্চ কোশ্চেন হইতে হবে। তো রিসার্চ প্রবলেম এবং রিসার্চ কোশ্চেনের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা আজকে শিখবো। আজকে শেখার আগে আমাদেরকে এতটুকু মুখস্থ রাখতে হবে, একদম মাথার মধ্যে সেট করতে হবে, কোনোভাবেই যতগুলি রিসার্চ কোশ্চেন আর যতগুলি রিসার্চ অবজেক্টিভ এই দুইটার মধ্যে পার্থক্য করা যাবে না। আপাতত শিখতে হবে সমান সমান হইতে হবে। একটা এক্সেপশন আছে, এক্সেপশন আমি পরে বলবো বুঝায়, কিন্তু আপাতত মাথার মধ্যে সেট করতে হবে যতগুলি আমার রিসার্চ অবজেক্টিভ ঠিক ততগুলি রিসার্চ প্রবলেম, ঠিক ততগুলি রিসার্চ কোশ্চেন। কোশ্চেন, অবজেক্টিভ আর কি বললাম, কোশ্চেন, অবজেক্টিভ আর হলো প্রবলেম, সরি প্রবলেম, এই তিনটা সমান সমান রাখতে হবে। তার মানে আপনার খাতায় আপনি যদি 3টা রিসার্চ প্রবলেম বলেন, তাহলে 3টা রিসার্চ কোশ্চেন এবং 3টা রিসার্চ অবজেক্টিভ, এই তিনটেই হবে, বেশি কম করার চেষ্টা করেন না। তাহলে আজকে আমাদের অ্যানাটমি, আমরা রিসার্চ প্রবলেম নিয়ে ডিটেলস শিখবো। তো প্রথমে আগে যেটা শিখবো সেটা হলো প্রবলেম ইজ নট এ প্রবলেম, প্রবলেম ইজ নট এ প্রবলেম ইফ গুগল ক্যান অ্যান্সার ইট। তাহলে একটা রিসার্চ প্রবলেম কখনোই রিসার্চ প্রবলেম হবে না যদি গুগলের কাছে এটা জানা থাকে। গুগল যদি আপনাকে কোনো একটা টপিকে অ্যান্সার দিতে পারে, তার মানে আপনার ওই টপিকে রিসার্চ করা ঠিক হবে না। বলতে পারেন স্যার গুগল তো আর আগের গুগল নাই, এখন তো গুগল জেনারেটিভ এআই। সে কি করে,
সে যা শিখে সে অ্যান্সার করে, ফলে অনেক রিসার্চের কোশ্চেন তো সে অ্যান্সার করে ফেলতেছে, তাহলে ওইটা করা যাবে না, ওইটা হয়ে গেছে। এটা সিম্পল করে শিখাইলাম, বেসিক করে শিখাইলাম, আসেন আমরা এটা ডিটেলসে শিখি। তাহলে আমাদের প্রথম যে লাইনটা আমরা শিখবো, ডু অল প্রবলেমস কোয়ালিফাই ফর রিসার্চ। রিসার্চের জন্য সকল প্রবলেম কোয়ালিফাই করে কিনা। তাহলে প্রবলেম এবং রিসার্চ প্রবলেমের মধ্যে পার্থক্য কোথায়? একটা প্রবলেম এবং একটা রিসার্চ প্রবলেমের মধ্যে পার্থক্য কোথায়? আপনি বলতে পারেন যে স্যার আমাদের জীবনে তো প্রবলেমের শেষ নাই, এই যে এখন তেলের দাম বাড়তেছে, এই যে একটা প্রবলেম, এটা কি রিসার্চ প্রবলেম না? তাহলে এই প্রবলেম ইজ এ স্টেট অফ ডিসকমফোর্ট। আর রিসার্চ প্রবলেম হলো যদি আপনার নলেজের জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞানটা এটা কভার করে না। ইফ দ্য ইন্টেলেকচুয়াল গ্যাপ দ্যাট রিকোয়ার্স সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, তাহলে ওইটা হবে রিসার্চ প্রবলেম। কেউ কি একটা উদাহরণ দিতে পারবেন? তাহলে আমরা বলছি একটা রিসার্চ প্রবলেম হওয়ার জন্য ইন্টেলেকচুয়াল নলেজের গ্যাপ লাগবে। যদি নলেজের গ্যাপ থাকে তাহলে মাত্র আমরা ওই রিসার্চ প্রবলেমকে সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু যদি প্রবলেম ডিসকমফোর্টের বিষয় হয়, যে এটা একটা জাস্ট ডিসকমফোর্ট, তাহলে কিন্তু এটা রিসার্চ প্রবলেম না। যেমন অনেক উদাহরণ এরকম দিতে পারবেন আপনি, একটা কেস যতভাবে ইচ্ছা ততভাবে দিতে পারবেন। আমি গত ক্লাসে একটা বলেছিলাম যে ধরেন আমরা কবরে যারা মৃত তাদের কি অবস্থা এটা জানতে চাই। এই যে একটা প্রবলেম, এই প্রবলেম কি আসলে ইন্টেলেকচুয়াল গ্যাপ আছে? হ্যাঁ আছে। এটার কি একটা সিস্টেমেটিক রিভিউ করা যাবে? সিস্টেমেটিক ভাবে এটা কি স্টাডি করা যাবে? না, করার উপায় নাই। তাহলে এটা রিসার্চ প্রবলেম না। তাহলে রিসার্চ প্রবলেম হওয়ার জন্য অবশ্যই তাকে ইন্টেলেকচুয়াল গ্যাপ থাকতে হবে, প্লাস ওইটাকে অ্যাটেন্ড করার জন্য, ওইটাকে অ্যাচিভ করার জন্য আমার একটা সিস্টেমেটিক মেথড থাকবে। একটু থিওরিটিক্যাল, একটু বোরিং, কারণ আমরা নেক্সট স্লাইডে যাই। প্রবলেম ভার্সেস রিসার্চ প্রবলেমে আমরা আরেকটু বলবো, যেমন নট অল প্রবলেমস আর ক্রিয়েটেড ইকুয়াল। টু কোয়ালিফাই এ প্রবলেম মাস্ট মুভ ফ্রম পারসেপচুয়াল টু দ্য কনসেপচুয়াল। এখন এইখানে আপনাদের একটু সহযোগিতা চাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারসেপচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল? তো পারসেপচুয়ালটা হচ্ছে মানে একটা এক্সপেকটেশন এক্সপেক্ট করতে পারি, আর কনসেপ্ট হচ্ছে যে নলেজ অলরেডি আছে। হ্যাঁ, পারসেপচুয়াল এরকম হতে পারে যে ধরেন একটা পারসেপশন বলে না কেমন, আমি ধরি এভাবে বলি, ধরেন একটা মুভি দেখেছেন আপনি এবং আপনার বন্ধু মিলে একটা মুভি দেখেছেন, তাহলে আমি জিজ্ঞেস করলাম মুভিটা কেমন হয়েছে, পারসেপচুয়ালি আপনারা দুজন কিন্তু আলাদা আলাদা অ্যান্সার দিতে পারবেন। কিন্তু যদি জিজ্ঞেস করি মুভির কনসেপ্টটা কি, আপনারা দুজন কি দুইটা আলাদা আলাদা অ্যান্সার আমাকে দিতে পারবেন? মুভির কনসেপ্টটা কিন্তু সেম, কিন্তু আপনাদের পারসেপশনটা ভিন্ন। আমি কি বুঝতে পেরেছি? ধরেন একটা সমস্যা হচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমে আমি যখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে যে অ্যান্সারটা দিলেন সেগুলি ভিন্ন হলো, মানে পারসেপশন যেটা আছে সেই পারসেপচুয়াল হলো। কিন্তু যদি আমি বলি যে এই প্রবলেমের নেচারটা কি, কনসেপ্টটা কি, তাহলে আপনাদের সবার কিন্তু একই অ্যান্সার দেওয়া লাগবে। যেমন আমাদের বাংলাদেশে 95% ক্রুড, মানে আমরা আন্তর্জাতিকভাবে যত আমাদের এনার্জি কনজাম্পশন, তার 95% অলমোস্ট 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। এই অবস্থায় আমেরিকার স্যাংশনের কারণে ধরে নিলাম, আমাদের কাছে পূর্ণ তথ্য নাই, সবাই মিথ্যা কথা বলে, সো যে কথাগুলো আমি বলছি এগুলি সবই মিডিয়া থেকে অথবা নিউজ পেপার থেকে অথবা রিসার্চ তো বাংলাদেশে হয় না, যেখান থেকে পেয়েছি ওগুলি বেশিরভাগই আনভেরিফাইড। সো আপনারা যদি কেউ মনে করেন যে এর বেটার অ্যান্সার আছে, তাহলে মনে করে নেবেন এটা আমার পারসেপচুয়াল অ্যান্সার, কনসেপচুয়াল না।
তাহলে আপনি যখন একটা একটা টেলিভিশন দেখেন, কোন একটা নিউজ দেখেন, ধরেন খুব বন্যা হচ্ছে, তখন রিপোর্টাররা কি করে, বন্যাকে হাইলাইট করবে কি করবে না সেটা নির্ভর করে গভর্নমেন্টের উপর। আপনাদের মনে আছে একসময় বাংলাদেশে খুব সমস্যা চলতেছিল, তখন টেলিভিশনে বিটিভিতে মানে বিনোদন আসতেছিল, প্রতিবেদন আসতেছিল যে এই বছর আমাদের বাউফলের বা বাউকুল না কি ছিল বলে, বড়ইয়ের উৎপাদন খুব ভালো। তো যদি আপনার সামনে অনেক বড় একটা বন্যা দেখে, এই যে গতকালকের একটা গল্প বলি আপনাকে, গতকালকের একটা গল্প, খুব দারুণ গল্প, এই সাথে খুব যায়। আমাদের বাংলাদেশের ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, তারা রাস্তা থেকে ফুটপাত সরাবে। সেক্ষেত্রে টেলিভিশনে গল্প বলছে যে সকালবেলা উঠাই দিয়ে আসছে, যারা যেখান থেকে উঠাই দিয়ে আসছে বিকালবেলা সে সেখানে। এবং ডিএমপি যখন এই ঘটনা ঘটতেছে, তখন ইউটিউবের একটা চ্যানেল আছে, সেই চ্যানেল কি করছে, খুব মায়া দিয়ে, খুব দারুণ মিউজিক দিয়ে একজন বৃদ্ধ মানুষের দোকান ভেঙে গেছে এইটা নিয়ে খুব হাইলাইট করে একটা ভিডিও করছে। এখন এই যে মিডিয়াটা যে কাজটা করেছে সেটা অসত্য না, কিন্তু তার এটা পারসেপচুয়াল না কনসেপচুয়াল? এটা ছাড়া তো কনসেপচুয়াল হবে। এটা হলো কনসেপচুয়াল, যে ঠিক আছে ভেঙে ফেলছে, এটা ইস্যু না, ইস্যুটা হলো ভাঙার ফলে যে যে কনসেপ্টটা তৈরি হইলো, কিছু লোকের যে আপনার মানে এখন এখন চাকরি নাই, ব্যবসা নাই, ওই কনসেপ্টটাকে সে তুলে ধরছে। কিন্তু এইটা কিন্তু এক একটা টেলিভিশন এক একভাবে তুলবে, কিন্তু সবার কনসেপ্ট একটাই। তার মানে যদি আমাদের 10টা টেলিভিশন চ্যানেল থাকে, 50টা ইউটিউব চ্যানেল থাকে, এই 60টা চ্যানেলের মধ্যে যদি 30টার বেশি চ্যানেল এই কনসেপ্টটাকে প্রকাশ করতে বিভিন্ন রকম পারসেপচুয়াল মেসেজ দিয়ে যায়, তাহলে পরের দিন কিন্তু গভর্নমেন্ট করতে বাধ্য যে না, ফুটপাত থাকুক। সো ইট অল ডিপেন্ডস অন মিডিয়া অ্যান্ড পিপলস রিয়াকশন। এবং এই জন্য মিডিয়ার ব্যবসা এখন সবচেয়ে বড় ব্যবসা যদি আপনারা করতে পারেন। মিডিয়া বলতে ইউটিউব চ্যানেল হতে পারে, টেলিভিশন হতে পারে, নিউজ পেপার হতে পারে। আপনি দেখেন ইরাক ইরান যুদ্ধ ইউএস এর সাথে, মনে হচ্ছে যে সব মাইর ইরানি খাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে না, কিছু কিছু নিউজ দেখলে মনে হচ্ছে সব মাইর ইসরায়েলি খাচ্ছে, কিন্তু আসল ঘটনা কোথায় হচ্ছে, কনসেপ্টটা কি সেটা কিন্তু আমরা জানি না। একটা প্রতিবেদন আছে, ওরা বলে যে নন ইকোনমিক নিউজ বলে একটা চ্যানেল আছে, সেখানে তারা বলতেছে যে আমেরিকা সৌদি আরব বা মিডল ইস্ট থেকে চলে যাবে, কারণ তারা ঘাঁটি পাহারা দিতে দিতে অনেক মানে তারা অন্য একটা পলিসি বের করেছে, যে পলিসিতে মোর ইনকাম করা যাবে। সেটা কি, সেটা হলো প্রত্যেক দেশে তারা আলাদা আলাদা তাদের নিজস্ব সেনাবাহিনী ঘাঁটি তৈরি করতে সহযোগিতা করবে, এবং বেশি করে তাদের যে বোমা, বিভিন্ন ফাইটিং জেট বা বিভিন্ন আর্মিটারি আর্মস অ্যান্ড অ্যামুনিশন এগুলি বিক্রি করবে। তারা পাহারা দেওয়ার চাইতে ওগুলি বিক্রি করাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আরেকটা নিউজ বলছে যে ইরানের মাটির নিচে এত পরিমাণ ইউরেনিয়াম তারা আবিষ্কার করেছে, যে ইউরেনিয়াম যদি তারা বিক্রি করতে শুরু করতে পারে, সারা পৃথিবীকে একবার বিক্রি করা শুরু করতে পারে, তাহলে এই তেলের প্রয়োজন আর জীবনে থাকবেই না পৃথিবীতে। একটা সময় পরে তেলের কোনো প্রয়োজনই থাকবে না। বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতেছেন? একটা মোবাইল রিং বাজতেছে। হ্যাঁ, এটা তো বুঝতেছি না কিভাবে বন্ধ করে। বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ওই বলছিলাম যে ইউরেনিয়ামের একটা খনি পাওয়া গেছে, যেই খনি এমন একটা পাহাড়ের নিচে, যেই পাহাড়টা আসলে কনক্রিটের তৈরি না, বরঞ্চ ওইটা নিজেই কনক্রিট। মানে ওইখানে বাংকার ব্লাস্টার দিয়ে মানে গর্ত করতে হইলে কতগুলি বোম যেন মারতে হবে, এত ডিপ। তার নিচে গিয়ে ইউরেনিয়ামের এত বড় একটা মজুদ পাওয়া গেছে, যদি ইরান এটা বিক্রি করা শুরু করে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সারা পৃথিবীতে তেলের কোনো প্রয়োজন হবে না। এবং আমেরিকার দরকার এখন ওই খনিটা। তাহলে এক একটা টেলিভিশন, জি জি, আমেরিকার স্যার এখন বুঝছি স্যার, আমেরিকার এখন ওইটাই প্রয়োজন। আমেরিকার তো মূল ধান্দা জিনিস আমেরিকার ওটাই দরকার। আমাদের ফ্যামিলিতে কিছু অয়েলের বিকল্প শক্তি। রাইট রাইট।
তো আচ্ছা শুনেন, তো গল্পটা কি? গল্পটা হলো এতগুলি বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, দে হ্যাভ বিন গিভিং দেয়ার পারসেপচুয়াল নিউজ, বাট দ্য কনসেপচুয়ালি দে আর অল ইকুয়াল, দে আর অল ইকুইভ্যালেন্ট। সো যদি একটা প্রবলেম এমন হয় সে পারসেপচুয়াল, তাহলে আমরা ওইটা নিয়ে গবেষণা করে কোনো লাভ নাই। মানে হলো একজন মানুষ মনে করলো যে ইস আমার অনেক গরম লাগতেছে, আর আপনি গবেষণা শুরু করে দিলেন, তাহলে গবেষণা হবে না। ইট মাস্ট বি কনসেপচুয়াল। কেন গরম আস্তে আস্তে বেশি বেশি লাগতেছে, কেন আগের মতো সব পুরো বছরে অল্প কয়েকদিন শুধু গরম লাগে, এরকম কেন হচ্ছে না? এই টাইপের কনসেপচুয়াল জিনিস নিয়ে আপনি হয়তো আগাতে পারবেন। কিন্তু যদি আপনার আমার ব্যক্তিগত বিষয়ে বলি এটা প্রবলেম, এটা ডিসকমফোর্ট, এটা নিয়ে গবেষণা শুরু করে দিই, লেটস ডু ইট, ইটস এ ফলস স্টেপ টু রিসার্চ। তো এই জন্য আমরা নন রিসার্চ প্রবলেম যেগুলি বলছি, মানে আপনারা যখন গবেষণা করবেন কোন আইটেমটাকে আপনারা রিসার্চের মধ্যে আনবেন, কোনটাকে আনবেন না, সেটা বোঝার জন্য আপনারা এই তিনটা বিষয়কে প্রাধান্য দিবেন। এক নম্বর হলো ভ্যালু জাজমেন্ট। ইজ দ্য ব্লু কালার বেটার দেন রেড? ভ্যালু, ইসলাম বেটার দেন হিন্দুইজম, হিন্দুইজম বেটার দেন, এগুলি নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু দিন শেষে দিজ আর ভ্যালুজ। ভ্যালুজ মানে হলো আমি কি বসে সালাম দিব না দাঁড়ায় সালাম দিব, কোনটা করলে ভালো হয়? এই ভ্যালু নিয়ে যে গবেষণাগুলি, এগুলি রিসার্চের ক্ষেত্রে যায় না কেন? কারণ স্ট্রাকচার্ড মেথডে, স্ট্রাকচারাল উপায়ে, মেথডে এটা গবেষণা করা যায় না। তবে ভ্যালু নিয়ে যে করা যায় না তা না, ডেমোগ্রাফিক্যাল কিছু কনসেপ্ট আছে যেখানে ভ্যালুকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয়, সেগুলিতে করা যায়। তো ভ্যালু জাজমেন্ট এখানে বলতে একদম বেসিক লেভেলে বোঝানো হয়েছে যে ছোটখাটো একদম ভ্যালু ইস্যু নিয়ে, দু একজন মানুষের ভ্যালু ইস্যু নিয়ে, ছোট্ট একটা গ্রুপের ভ্যালু ইস্যু নিয়ে আমরা যদি গবেষণা করতে চাই তাহলে হবে না। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাই। আমাদের দেখবেন আপনাদের স্টুডেন্ট লাইফে এরকম হয়েছে কিনা আমি জানি না, আমার ছাত্র জীবনে হয়েছে। আমি বেশ কিছুদিন ক্লাসের মনিটর ছিলাম, বেশ কিছুদিন বলতে আমার ছাত্র জীবনের একটা বড় অংশ। ইউনিভার্সিটি লেভেলে আমি যদিও ফার্স্ট ছিলাম, কিন্তু স্কুল লেভেলে আমি কখনো ফার্স্ট ছিলাম না, থার্ড, সেকেন্ড, ফিফথ, সিক্সথ এগুলি ছিলাম। তারপরে আমি ক্যাপ্টেনই ছিলাম কম বেশি। তো যেটা বলার জন্য এটা বলছি, যদি পরীক্ষা পিছাইতে হয় তাহলে কিন্তু সবাই বলে না যে পরীক্ষা পিছাও। সর্বোচ্চ 2 জন বা 3 জন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক বলে, বা বন্ধু বান্ধব বলে আজকে পরীক্ষা পিছাও। তাহলে ওই যে 2-1 জনের যে ভ্যালু, এই ভ্যালু আমরা ঠিক কি করি? আমরা বলার সময়, টিচারদেরকে বলার সময় বলি, স্যার কেউ তো পরীক্ষা দিতে চাচ্ছে না, কি করবো বলেন তো? অথবা সরকারি দল বিরোধী দল দেখবেন 2 জনই জনগণের কথা বলে, জনগণ এটা চায় না, আরেকজন বলে জনগণের এটা প্রত্যাশা। তো কোন জনগণ কার সাথে কেমনে কি? তো ভ্যালু জাজমেন্ট, ইজ ইট ব্লু, দ্যাট কালার বেটার দেন রেড, এইসব সাবজেক্টিভ যেসব কথাবার্তা, এগুলিতে আপনি রিসার্চ সহজে করবেন না। করবেন না যে একেবারে না, করবেন যদি আপনার ইনস্ট্রুমেন্ট দাঁড়ানো থাকে, ইনস্ট্রুমেন্ট বলতে গবেষণা করার টুলস গুলি যদি ঠিক থাকে, মেথডোলজি ঠিক থাকে, করতে পারবেন। ইয়েস নো কোশ্চেন, ডাইকোটোমাস, এটাকে বলে ডাইকোটোমাস, ইয়েস নো কোশ্চেন। ডাইকোটোমাসে কখনো গবেষণা করবেন না। ডাজ দ্য কোম্পানি হ্যাভ এ পলিসি, এরকম টাইপের। অ্যাকশন প্রবলেম, উই নিড মোর মানি ফর মার্কেটিং। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? কি বলেন? এখানে তো শেয়ার করতেছে। আচ্ছা আরেকবার দিচ্ছি, দাঁড়ান। ডিসকার্ড। জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, দিন শেষে টেকনোলজি তো অনেক সময় কথা শুনে না। তাহলে হোয়াট ইজ আওয়ার সামারি? আওয়ার সামারি ইজ রিসার্চ প্রবলেম requires an inquiry into the why or how on a phenomena. যে কোনো একটা বিষয়ে কিভাবে এটা হয়, হাউ অথবা ওয়াই ইট হ্যাপেন্স, এরকম টাইপের যদি কিছু থাকে তাহলে ওইটা নিয়ে রিসার্চ করার সুযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু কি, কেন, সরি কি এবং কেন না, এই টাইপের, যেমন ইয়েস নো অথবা ভ্যালু জাজমেন্ট, অ্যাকশন প্রবলেম, এই টাইপের কিছু হবে না। তাহলে যদি আমাদের কাছে কোনো একটা প্রসেস জানতে মন চায়, ওয়াই অ্যান্ড হাউ, কেন এটা হয় এবং কিভাবে এটা হয়, এই টাইপের কিছু যদি আমাদের জানতে মন চায়, তাহলে আমরা
বলতে পারবো যে এইটা নিয়ে রিসার্চ করা সম্ভব। আজকের ক্লাসটা কিন্তু টেকনিক্যাল, আপনারা যদি একটু কথা বলেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। দ্য ফাইনার ফ্রেমওয়ার্ক, ফাইনার FINER, ফাইনার F বলতে ফিজিবল, I বলতে ইন্টারেস্টিং, N বলতে নোভেল, E বলতে ইথিক্যাল, R বলতে রিলেভেন্ট। এই 4-5টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও এই যে নোভেল, তারপরে ইথিক্যাল, রিলেভেন্ট, এই শব্দগুলি আসতেছে আসলে মোরলেস আপনি না বুঝলেও চলবে, কিন্তু এই প্রথম 2টা জিনিস আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে, ফিজিবল এবং ইন্টারেস্টিং। এই 2টার ব্যাপারে কোনো ছাড় নাই। ওই যে এইখানে আমার গল্পটা খুব ভালোভাবে কাজ করবে। কবরের মাটির নিচে কি হচ্ছে এটা যদি আপনি জানতে চান, যদি এটা অনেক ইন্টারেস্টিং কিন্তু ফিজিবল না, সো এই রিসার্চ না করলেই বেটার। আর নোবেল বলতে এটা, এই রিসার্চটা করে কয়জনের উপকার হবে এটার বলে নোবেল, সহজ বাংলায়। আসলে নোবেল বলতে যে এটা কতটুকু নোবেল, কতটুকু নোবেলটি আছে, কতটুকু নতুন। ইথিক্যাল তার মানে সংবাদপত্রে যত রিসার্চ সাংবাদিকরা করে এগুলি ম্যাক্সিমাম ইথিক্যাল না, কারণ তারা লুকায় গিয়ে খবর নেয় আড়ি পাতে, ওইটা ইনভেস্টিগেশন, ওইটা রিসার্চ না। ওইটার নাম কি? ইনভেস্টিগেশন, ওইটা রিসার্চ না। রিলেভেন্ট কিনা এটা গভর্নমেন্ট যদি এখন মনে করে যে আমাদের অল্টারনেটিভ, যেমন আপনি জানেন কিনা নেপাল গত বছরের আগের বছর আইন করে ঠিক করেছে বাংলাদেশ, তার মানে নেপালে কোনো পেট্রোল চালিত, ডিজেল চালিত কোনো গাড়ি আর আমদানি হবে না। গাড়ি আমদানি হবে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকল, 2 বছর আগে থেকে। কারণ তাদের দেশে সরাসরি সমুদ্র পথের সাথে কানেক্টেড না, ফলে যেটা হয় তাদের জন্য ডিজেল কেনা, তেল কেনা সবই বিপজ্জনক, কারণ সবই কোনো না কোনোভাবে ক্যারি করতে হয়, অনেক খরচ পড়ে যায়। তারা ইন্ডিয়ার সাথে চুক্তি করে রাখছে বিদ্যুৎ পাচ্ছে তারা, ফলে বিদ্যুতের সাথে রিলেভেন্ট তারা যে আমদানি করা যায় বা যেটা নিয়ে করা যায়। তো টয়োটা তাদের জন্য গাড়ি বানাচ্ছে ইচ্ছা মতো, সব গাড়ির মধ্যে ইলেকট্রিক গাড়ি দিয়ে দিচ্ছে এখন। মালদ্বীপ এটা নিয়ে কাজ করছে। তো বাংলাদেশ এগুলো নিয়ে এখন রিলেভেন্ট, বাংলাদেশে এটা এখন এই গবেষণা করা রিলেভেন্ট। কিন্তু মনে রাখতে হবে হাউ অ্যান্ড ওয়াই, এই 2টা বিষয় হলে বেটার হয়। আচ্ছা, এখানে করবো আপনাদের জন্য। ডু ইউ হ্যাভ টাইম অ্যাক্সেস? একটু জানতে চাচ্ছিলাম স্যার, এই যে কোর্ট থেকে যে পুলিশকে যে ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে বলে, এই রিপোর্ট আর এই যে ইনভেস্টিগেশন রিপোর্ট রিসার্চের যে রিসার্চ, এটার মধ্যে ডিফারেন্স কি স্যার? মানে আকাশ পাতাল পার্থক্য। ইভেন আমি আপনারা বলি, যদি বেশ কিছু আইন আছে যে ক্ষেত্রে আপনি দেখবেন বিল্ডিং এর গায়ে লেখা আছে এই বিল্ডিংটি সিসিটিভি দ্বারা মনিটরিং হচ্ছে, ইয়েলো কালারের মধ্যে খুব বড় করে লেখা থাকে। আপনার কি আইডিয়া যে এটা কেন লেখা আছে? মানে কেন তারা সিসি ক্যামেরা দিলেই তো হইতো, লেখার দরকারটা কি? চোখে পড়লে সবাই সতর্ক হয়ে যায়, কোনো অনৈতিক বা আইন বিরুদ্ধ কোনো কাজের ভিতরে অন্তর্ভুক্ত না হয়। আরেকটা উদাহরণ দেই, গাড়িতে তো দাগ কাটাই আছে যে এটা ক্রসিং, এখান দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, উপরে লাইট জ্বালাই দিয়েছে কেন? তো সতর্ক করাটা হলো আইনের একটা অংশ, যে একটা মানুষ অন্যায় করে ফেলতে পারে, তার আগে তুমি তাকে সতর্ক করো। তো পুলিশ যে ইনভেস্টিগেশন করে অনেক সময় তারা ইথিক্যাল করে, অনেক সময় তারা আনইথিক্যাল করে। বলে যে চলেন আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে একটু আমাকে দেন, রিমান্ডে দেন। আসলে নিয়ে কি জিজ্ঞাসাবাদ করে? মোটেও না, আগে আইদার টাকা খায় না মাইর দেয়, এই তো। এখন কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে কি বলে যে স্যার মাইর ঠিক মতো হয় নাই, আর কয়েকটুকু মাইর দেওয়া লাগবে, দেন রিমান্ডে দেন? বলে স্যার আমরা খুব আশাবাদী যে আর কিছু ইন্টারোগেশন করলেই, জিজ্ঞেস করলেই সে আমাদেরকে বলে দিবে, আর একটু সময় দিলে আমরা কথাগুলি মিলাইতে পারবো, নিয়েই মাইর দেওয়া শুরু করে। তো তাদের যে রিসার্চ, সেই রিসার্চটা হলো আনইথিক্যাল অনেক ক্ষেত্রেই, ফলে তারা রিসার্চ বলে না, তারা বলে ইনভেস্টিগেশন। আর আমাদের রিসার্চ সবাই অ্যাকসেপ্ট করবে, কারণ হলো আমরা ইথিক্যালি করি। পুলিশেরটা নাও করতে পারে, দেখবেন যে এই সরকারের আমলে এটা ঠিক আছে, আরেক সরকারের আমলে সে পুরা নির্দোষ।
আরেক সরকারের আমলে সে পুরাপুরি আসামি, তারপরে সরকারে সে ফাঁসির আসামি, তারপরে সরকারে সে মন্ত্রী। তাহলে ওইটা যদি ইথিক্যালি হইতো, এই প্রসেস যদি ঠিকই থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। বুঝতে পেরেছি? ঠিক স্যার। আর ওইটা কোনো সিস্টেমেটিক, আর আমাদের বইয়ের ভাষা যদি বলি, বইয়ের ভাষা হলো সিস্টেমেটিক না, ওইটা হলো নিড বেসিস, যখন যেভাবে লাগতেছে তখন সেভাবে করে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করে দিচ্ছে। আর আমাদের কোনো উপায় নেই, আমাদের হাত পা বাঁধা, আমাদের নির্দিষ্ট নিয়মে আগাইতে হবে। নির্দিষ্ট নিয়মে বাইরে যাওয়ার সাথে সাথে এই রিসার্চ বন্ধ, এটা বাদ। হ্যাঁ বলেন, এই যে হাফেজ 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 সাহেব মনে একটু কথা বলতে যাচ্ছিলেন, মনে হয় এক দুবার আলোচনা ছিল। স্যার আমি নিজে আইনজীবী, ইনভেস্টিগেশন হচ্ছে যে কোন একটা কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত হয়ে স্যার তথ্য কালেকশন করা, এখানে ওনার নিজের কোনো হ্যাঁ সুন্দর, voting এই থাকে না। ভালো একটা কথা বলেছেন। আমরা যেমন এটা ইন্টারেস্টিং কিনা, এটা ফিজিবল কিনা খুঁজতেছি, আর ওনাদের জন্য এটা উপর থেকে আসছে, সো এটা করতে হবে। নাইস, হাফিজ স্যার বলেন বলেন। হ্যাঁ খুব ভালো লাগলো, আমিও একটু শিখলাম, থ্যাংক ইউ। জি স্যার আমি নিজে আইনজীবী স্যার। হ্যালো। জি স্যার খুব ভালো। আমি আইনজীবী স্যার, এই জন্য বললাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এর পরের টপিকে যাই, সবাই একটু অনুমতি দিলে। আর বেশি স্লাইড নাই, আপনারা একটু ধৈর্য ধরেন, আজকের ক্লাসটা খুবই দরকার, একটু সহ্য করেন, দেখবেন আপনারা শিখবেন এবং আপনাদের প্রবলেম যদি ভুল না হয়, আপনাদের রিসার্চও ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে স্লাইডটা, সেই স্লাইডটা হলো কিছু কেস স্টাডি করবো আমরা। আমি দেখতে চাই যে আপনারা এত সময় ক্লাস করলেন, এই ক্লাস করার পরে আপনারা কতটুকু শিখেছেন। প্রথমে আমি আপনাদেরকে একটি সিনারিও দিলাম, বললাম এমপ্লয়ি টার্নওভার ইজ হাই অ্যাট এক্স কোম্পানি বিকজ দে পে $2 লেস দেন দ্য আদার কম্পিটিটর। আমার কাছে কোশ্চেন হলো যে এটা কি একটা রিসার্চ প্রবলেম? এই টপিকে কি আপনারা রিসার্চ করতে চান? এটা তো দেখে মনে হচ্ছে যে এটা অলরেডি একটা ডেসক্রিপশন, বর্ণনা, এটা তো কোনো প্রবলেম নাই এখানে। না, এখানে প্রবলেম আছে। আদার কোম্পানি থেকে আমি 2 টাকা দিই, এই জন্য আমাদের কোম্পানি এমপ্লয়িরা চলে যাচ্ছে, এটা কি প্রবলেম মনে হচ্ছে? এটা থেকে আমি একটা তথ্য বানাতে পারি। আবার বলেন। এটা স্যার একটা প্রবলেম স্যার, কারণ এটা আমি কম্পারিজন করে বিভিন্ন কোম্পানিতে কেন লাভ করে কেন লস করে, এটার আমি একটা আমি আবার বলি, দেখেন আমাদের কোম্পানিতে এমপ্লয়িরা চলে যাচ্ছে, বারবার আসতেছে, চলে যাচ্ছে, বিকজ কারণ হলো আমরা 2 টাকা কম দিচ্ছি অন্য কোম্পানি থেকে। এটা কি রিসার্চ প্রবলেম কিনা, এটা নিয়ে গবেষণা করা যায় কিনা? বুঝতে পেরেছেন? তাহলে এখানে একটা সলিউশন দেওয়াই আছে, গুগল বলে দিচ্ছে 2 টাকা কম দাও, এই জন্য চলে যায় এমপ্লয়িরা। যেহেতু প্রবলেমের অ্যান্সার আমরা জানি, সেখানে রিসার্চ করার সুযোগ নাই। Despite competitive pay and benefit, X company experiences high turnover among Gen Z employees compared to boomers. আপনারা Gen Z এবং boomers বুঝেন তো না? আমরা boomers, Gen Z হলো এখন যারা এই যে 9, 10, 11, 12 ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ে, আর যারা তার নিচে তারা হলো কি যেন একটা নাম, আলফা না কি যেন নাম তাদের। আমরা ছিলাম বেবি বুমার। আমাদের বয়সী যারা আপনারা আছেন, আমরা সেই দেখেছি, আপনার হারিকেনের জীবনও দেখেছি, টেলিভিশন, কারেন্ট নাই, হাত পাখা, প্রথম ফ্যান, তারপরে আমরা টেম্পু দেখেছি, বেবি ট্যাক্সি দেখেছি, সিএনজি দেখেছি, মোবাইল ফোন, বাটন মোবাইল ফোন দেখেছি। না, বাটন দেখেছেন কিনা আপনারা জানি না, অনেকে দেখছেন মনে হয়, অনেকে দেখেন নাই হয়তো। বাটন মোবাইল ফোন দেখেছি, তারপর টাচ মোবাইল ফোন দেখেছি, কম্পিউটার আসতে দেখেছি 96। আমরা অনেক কিছু দেখেছি। তো বলা হচ্ছে যে ডিসপাইট কম্পিটিটিভ পে এন্ড বেনিফিট, এক্স কোম্পানি এক্সপেরিয়েন্সেস হাই টার্নওভার অ্যামং জেন জি এমপ্লয়িজ কম্পেয়ার টু বুমার্স।
বুমার্সের চাইতে জেনজিরা বেশি টার্নওভার করতেছে। এটা কি রিসার্চ গবেষণা করার যোগ্য? এটা স্যার করা যাবে, কারণ হচ্ছে এটা তো সলিউশন বা রুট কজ দেওয়া নেই। আমার বক্তব্য হলো there is a complexity in variables, generalization cohorts versus rationale that requires investigation. মানে হলো দুইটা কোম্পানির মধ্যে যারা জেনজি তারা একই গোত্রীয় কিনা, দুইটা কোম্পানির মধ্যে যারা বুমার্স তারা একই গোত্রীয় কিনা, যদি স্যাম্পল ঠিক না থাকে, যদি রিলেশন ডেভেলপ না করা যায়, যদি তাদের মধ্যে সিমিলারিটি আনা না যায়, তাহলে দুজনের আউটকামকে কম্পেয়ার করা যাবে না। So there is a complexity. It is not impossible, but it is possible with high cost. তাহলে বলেছিলাম গবেষণা করার জন্য শুধুমাত্র টপিক ইন্টারেস্টিং এবং রিলেভেন্ট হলে হবে না, ওইটার অ্যাভেলেবিলিটি হইতে হবে, রেশনাল হইতে হবে, প্লাস এটা ডুয়েবল হইতে হবে, করা যায় এরকম হইতে হবে। এরপর টপিকে যাব। Should the government ban all social media to improve mental health? Should the government ban all social media to improve mental health? কিন্তু আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম হ্যাঁ, টু ব্রড, অনেক বড়, এত বড় টপিক, এবং দ্য লেন্স টুয়ার্ড এ ভ্যালু জাজমেন্ট। লেন্সটা কি দেখেন, আমরা কোন দিকে ফোকাস করতেছি? একটা ভ্যালু জাজমেন্টে যাচ্ছি, যে ব্লু ইজ বেটার দেন রেড। সোশ্যাল মিডিয়াতে ভালো আছে, খারাপও আছে, তাহলে ব্যান করবেন কিভাবে? ইভেন এই 5ই অগাস্ট হলো কিভাবে? সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া বন্ধ না করলে মানুষ এর চেয়ে বেশি মৃত্যু দেখেছে। তারা 5ই অক্টোবরে তো অনেক মানুষের মৃত্যু দেখেছে, তারা মাইন্ড করে নাই, কিন্তু তাদেরকে দেখতে দেন না, এটা তারা মাইন্ড করছে। ওই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ স্যার। তাদের দেখতে দিলে কিন্তু বাংলাদেশের মানুষ মাইন্ড করতো না, আরো 100-150 লাশ পড়লে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি ইন্টারনেট দেখতে পাচ্ছি যখন বন্ধ করে দিচ্ছে তখন মানুষের মনে হয়েছে যে প্রকৃতপক্ষে 5 জন মারা গেলে হয়তো 500 মারা গিয়েছে, এই জন্য বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ভ্যালু জাজমেন্ট, যেহেতু ভ্যালু জাজমেন্ট ব্যাড ইমপ্যাক্ট যাবে। এটাই আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা কোন স্লাইডে আছি? দেখেন আমরা কোন স্লাইডে আছি? আমরা এই স্লাইডটাতে আছি। আপনাদের মাশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এইমাত্র যে বিষয় এগ্রি হলাম, এই যে সুন্দর করে কথাটা বললেন যে এই যে আমরা এই জায়গায় এসেছি, যদি এটা হয় কনসেপচুয়াল তাহলে কারেক্ট, আমরা এটা নিয়ে গবেষণা করতে পারবো। যদি এটা হয় পারফেকচুয়াল, একজন একইভাবে ব্যাখ্যা দিচ্ছে, তাহলে এটা নিয়ে আমরা গবেষণা করতে পারবো না। আপনারা যারা আজকে মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আসলে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন যে রিসার্চ প্রবলেমটা কতটুকু হতে পারে, কিভাবে হতে পারে। আমরা কেস স্টাডি করে পড়লাম, আমি স্লাইডটা গুগল ক্লাসে এখনই দিয়ে দিব, আপনারা আরেকবার পড়ে নেবেন, ভিডিওটা আরেকবার দেখে নেবেন। এবং আমি যদি আপনাদেরকে সবাইকে একটা ছোট্ট করে রিসার্চ প্রবলেম লিখতে বলি, যে প্রবলেমে আপনারা রিসার্চ করবেন, গবেষণা করবেন, আপনারা চাইলে ChatGPT হেল্প নিতে পারেন, আপনারা চাইলে বন্ধুর সাথে গল্প করতে পারেন, টিচারের সাথে কথা বলতে পারেন, কিন্তু আগামী ক্লাসের আগে আপনাদের রোল নাম্বারের বিপরীতে একটা করে রিসার্চ প্রবলেম কি লিখে দেওয়া যাবে গুগল শিটে, গুগল ফাইলে? ওকে, আমাদের সিআর সাহেব এখানে আছেন? সুলতান সাহেব? স্যার ইয়েস। জি, আসসালামু আলাইকুম সুলতান ভাই, আপনি একটা গুগল ডক খুলবেন, গুগল ডক খুলে একটা ওই 2 কলামের একটা ডকুমেন্ট তৈরি করবেন, যেখানে বাম পাশে আইডি নাম্বারগুলি থাকবে আর ডান পাশে এটা আপনি সবাইকে ইমেল করে দিবেন, তারা তার রোলের বিপরীতে প্রবলেম স্টেটমেন্টটা লিখে দিবে যে কোন প্রবলেম নিয়ে সে লিখতে চায়।
ঠিক আছে স্যার। আগামী ক্লাসের শুরুতে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আপনারা চ্যাট জিপিটি থেকে করবেন তো ভুল কম হবে, তারপরও আমরা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে তা দিয়ে কথা বলবো যে এটা কতটুকু রেশনাল করা যাবে কিনা। আমরা এটা ব্যাখ্যা করবো কোন ভাবে, একটু খেয়াল করবেন। আমরা ব্যাখ্যা করবো যে আপনারটা ঠিক আছে কিনা, এটা এই ফাইনাল ফ্রেমওয়ার্কে ব্যাখ্যা করব। এটা ফিজিবল কিনা, এটা ইন্টারেস্টিং কিনা, এটা নোবেল কিনা, এটা ইথিক্যাল কিনা, এটা রিলেভেন্ট কিনা। স্যার এখন একটাই করবে নাকি একাধিক দুইটা রাখতে পারবে? না একটাই করবে, সবচেয়ে বেস্টটা করবে। সে যেটা ভালো মনে করবে যে অ্যাকুরেট ওইটাই রাখবে। কারণ কি আমরা শুধু ক্লাসটাকে বুঝাইতে চাই যে আমরা ঠিক পথে আছি, পরে তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিবই। আচ্ছা ঠিক আছে। কারণ 20-25 জন তো অলমোস্ট 30-40 জন, তো এটা আলোচনা করতে প্রায় 10-15 মিনিট লেগে যাবে। তো আপনারা সবাই একটা করে দিবেন, দয়া করে আপনারা সবাই দিবেন, পার্টিসিপেট করবেন, ক্লাস করে মজা লাগবে, শিখবেন কিছু ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হলো আমাদের আজকে কি শিখলাম আমরা শিখলাম আপনার যে জাস্ট এ কমপ্লেইন্ট, জাস্ট এ টাস্ক ইজ নট এ প্রবলেম। আপনি যদি গুগলকে জিজ্ঞেস করে এটার অ্যান্সার খুঁজে পেয়ে যান, এটা একটা রিসার্চ প্রবলেম হতে পারে না। রিসার্চ প্রবলেম হওয়ার জন্য অবশ্যই মনে রাখতে হবে এই গ্যাপ আছে, এবং এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদেরকে মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে, সিস্টেমেটিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে শুধুমাত্র আমরা অ্যাকচুয়াল রিসার্চ প্রবলেম খুঁজে পাবো। যদি রিসার্চ প্রবলেম খুঁজে পাওয়া যায়, বাকিগুলি রেল লাইনের মতো, একবার বগিতে উঠে গেছে লাইনে, টাইম মতো জায়গা মতো চলে যাবে। এই জন্য জন ডিউই বলেছিল, এ প্রবলেম ওয়েল পুট ইজ হাফ সলভড। যদি প্রবলেম খুঁজে পাওয়া যায় তাহলে অর্ধেক সমাধান হয়ে গেছে। আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমরা একটু ক্লাসটা করব, কন্টিনিউ করব। ঠিক আছে, আপনি একটু বের হয়ে যান, আমরা কথা বলি। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি, আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, আর সুলতান সাহেব আমাকে জানাই দিবে ভবিষ্যতের বিষয়গুলি। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমি একটু অসুস্থ ফিল করতেছি। আচ্ছা, সকালে স্যারকে যে ফাইলটা দিছি আমি ওটাই গুগল ডক করে দিব। সেখানে চট্টগ্রামে যে ভাইরা আছেন তারা একটু নতুন করে লিস্ট ডাউন করবেন, প্লাস আমাদের অন্য ব্যাচের যারা আছেন, হ্যাঁ, মানে আমাদের ওল্ড ব্যাচে যারা আছেন তারা ওখানে লিস্ট ওই ফরম্যাটে আপনার সব ইনফরমেশন পুট করে তারপরে আপনার প্রিফার্ড রিসার্চের টপিকটা আপনি দিবেন। ঠিক আছে? আচ্ছা, এই টপিক শেষ। তারপর এখন হলো এই ক্লাসটা শুক্রবারে অনেকে আপত্তি জানাইছে সপ্তাহের মাঝে ক্লাস করার জন্য। তো সপ্তাহের মাঝে কি বার হতে পারে সেটা আপনারা একটু শেয়ার করতে পারেন। আমার মনে হয় সোমবার হতে পারে। সোম মঙ্গলবারের দিকে নিতে পারেন ভাইয়া। হ্যালো, স্যারের সোম মঙ্গলবারে সুবিধা। সুযোগটা কি বললেন? স্যারের এদিন নিলে সুবিধা কিনা সেটাও তো একটা বিষয় থাকে, উনিও তো একটা প্রিফার করতে পারেন। ভাই, এটা শুক্রবারে রাখলে অসুবিধা কি ভাইয়া? শুক্রবারে তো ভালো, তাই না? শুক্রবারে ভালো থাকে, কারণ কি অনেকে আমরা বাইরে যারা চাকরি করি কর্মস্থল থেকে বাসা আসতে কারণ আমাদের বাসে আসতে তো 9টা-10টা বেজে যায় আর কি, আমাদের জন্য কনসেন্ট্রেট করে চাপ হয়ে যাবে। এই জন্য শুক্র অথবা শনি যে কোনো একদিন হতে হবে ভাইয়া, তাহলে শনিবার দিন রাখেন, কারণ শুক্রবার দিন শুক্রবারটা বেটার। আসলে শুক্রবার দিন একটু কাজও থাকে। জায়েদ ভাই, আপনি সরকারি চাকরি করেন, আপনি শনিবার টানতেছেন, বাট আমাদের জন্য ফ্রাইডেটাই বেটার। কারণ আমাদের আর রহিম সাহেবের শুক্রবার স্যার অন্য দিনে বাসে আস্তে আস্তে 9টা, 10টা, 11টা বেজে যায়। তো আমাদের জন্য এটা টাফ আর কি, মানে কন্ট্রিবিউট করা। শুক্রবারে রাখেন রিয়া ভাই, সুলতান ভাই। শুক্রবারে হয়তো আমরা একটু পরে শুরু করতে পারি, 9টা বা 10টা শুরু করা যেতে পারে।
সেটা করা যেতে পারে হয়তো, মানে 9টা 9:30 সেটা হইতে পারে, ফ্রাইডেটাই বেটার এটা। যারা শুক্রবারে ভোট দেননি, যারা শুক্রবারে ভোট দেননি অন্যদিন ভোট দিতেন, তাদের যুক্তি একটু বলেন, আর কি যুক্তি? ভাইয়া আমার সমস্যাটা হচ্ছে শুক্রবার ক্লাস করে এসে আমার নিজেরও আসলে, যেহেতু আমি মেয়ে মানুষ, বাসায় অনেক কাজ থাকে ভাই, যেটা সত্যি কথা। এই আমি ক্লাস আজকে কিন্তু ঠিক মতো করতে পারিনি, আর তার মধ্যে মাঝখানে নেটেরও প্রবলেম ছিল, 9:30 থেকে তো একেবারে অসম্ভব। আর কেউ হ্যালো, অন্য কেউ বলেন যে অন্য দিন চান, অন্য সপ্তাহের অন্য দিন চান, তার যুক্তিটা একটু বলেন। অনেকেই তো অন্য দিনের জন্য ভোট দিছিল, এখন তারা তো অ্যাটেন্ডও আছে কিনা কে জানে, 18 জন অ্যাটেন্ড আছে সব মিলায়। আছে তো, অনেকে আছে। শুক্রবার ভোট দিচ্ছে আচ্ছা। মনে হয় 6-7 জন। গ্লোরিয়া হ্যাঁ, আপু বলেন, শুক্রবারে গ্লোরিয়া আপু বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এটা হলো আমরা প্রথম দিন যে ক্লাস করেছিলাম, যখন আমরা ভার্সিটিতে গেছিলাম, তখন স্যার যেভাবে ক্লাস করাইছিলেন আমার মনে হয় না ওইটাই ঠিক আছে, ওই টাইমটাই। ওইটা ওখানে স্যারের দ্বিমত আছে। হ্যাঁ, স্যারের দ্বিমত হলো যে স্যার ওটা হলো স্যারের টোটালি অফিস টাইম, শুক্রবার হলো স্যারের অফিস টাইম। ওই সময় যখন স্যারের চেম্বার দরজা লক করে ক্লাস করে, ওই সময় অনেকে ডিস্টার্ব করে, অনেকে আসে হুটহাট করে, কখনো কখনো খুলেও ক্লাস করে, ওই সময় মাঝখানে ইন্টারাপ্ট হয়, সে খুব আনইজি ফিল করে, মাঝে মাঝে ভিসিডিসিও নক করে, ডাকে, ঠিক আছে। তো স্যার তার ওই মেইন অফিস টাইমের মধ্যে অন্য ক্লাসটা নিতে সে ইন্টারেস্টেড না, ঠিক আছে। এখন সুলতান ভাই, অন্য দিনে তাকে কিন্তু নিয়োগ করছে এই আমাদের এই কোর্সের জন্য, ওই টাইম কে ছাড়াই ওই শর্তেই নিয়োগ করছে, বুঝছেন। আমাদের শুক্রবারটাই আমাদের হাতে, আর কিছু যাদের ধরেন বেশিরভাগেরই আপনার শুক্রবারের ছুটি নেই, শুক্রবারে আমারও শুক্রবারটাই আমরা কাজে লাগাবো এরকমই ছিল, তাই না? তো সেক্ষেত্রে স্যার কেন এরকম একজনকে দিলেন যে যিনি এই শুক্রবারই তার অফিস আছে? শুক্রবারে তো ইউজ করছে তারে, কিন্তু রাতের বেলা। যদি ধরেন যেদিন আমরা সকালবেলা ক্লাস করতে যাচ্ছি, এসে আবার মানে সকালবেলা ফ্যামিলি টাইম দিতে পারতেছি না, বিকালেও আবার এখানে মানে সন্ধ্যার পরেও থাকতেছি, মানে পুরো শুক্রবারটা ফ্যামিলি বাদ। এক্স্যাক্টলি সুলতান ভাই, এই কারণেই কিন্তু অন্য দিনে ভোট দিছি, কারণ দেখা গেল শুক্রবার সারাদিন ব্যস্ত, রাতেও ব্যস্ত, একটু ফ্রি টাইমই পেলাম না। হ্যাঁ, অন্য দিনে ক্লাসটা মিলে রাত শুক্রবারটা ফ্রি থাকা যায়। বাসায় অন্তত সময় দেওয়া যায়। তাহলে তো বউ পালন থাকবে না তো। আরেকটু রাতে করি আমরা, তাই না? রাতেও তো করা যায়। অন্য একদিন, সপ্তাহে একদিন একটু প্রেশার নিয়ে রাতে করলে আমার কাছে বেটার হয়। শুক্রবার দেখা যায় আমরা তো বাসায় আসতেই পারি না, করবো কেমনে? রমজান ভাই আপনি তো বলতেছেন আমাদের তো বাসায় আসতে তো 10টা বেজে যায়। আপনার জন্য আর ওই যে রহিম ভাইয়ের জন্য আসলে বাসায় আসতে বাসায় থাকলে আপনার বউ তো আপনি চেহারাটা তো দেখতে পাইতেছে, আর আপনাদের হাজবেন্ডরা তো